বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বিবিএ থার্ড ইয়ার এবং বিবিএস থার্ড ইয়ারের একটা সাবজেক্ট আছে তোমাদের, সেটার নাম হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। অর্থাৎ যারা অনার্স সেকশনে পড়াশোনা করো, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এই সাবজেক্টটা তাদেরকে কস্ট অ্যাকাউন্টিং নামে পড়তে হয় এবং সাথে সাথে তাদেরকে আরেকটা সাবজেক্ট পড়তে হয় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, যেটা বিবিএর সকল ডিপার্টমেন্টকেই পড়তে হয়। আর যারা পাস কোর্সে পড়াশোনা করো তাদেরকেও কস্ট অ্যাকাউন্টিং পড়তে হয় থার্ড ইয়ারে। তো আমরা আজকে এই সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন, অথবা কস্ট অ্যাকাউন্টিং এটার আরেকটা নাম আছে অ্যান্ড ইন্ট্রোডাকশন টু কস্ট টার্মস অ্যান্ড পারপাজেস। তো অধ্যায়টার নাম একটু ভিন্ন আছে, কিন্তু আমাদের মূল আলোচনা কিন্তু একই। অর্থাৎ এটাকে আমরা অতি পরিচিতভাবে বলতে পারি যে কস্টশিট, সেই বহুল পরিচিত একটা অধ্যায়, যে অধ্যায়টা তোমরা একাদশ দ্বাদশে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে প্র্যাকটিস করে এসেছে উৎপাদন ব্যয় নামে। সে অধ্যায়টাই মূলত এখানে ইংলিশ ভার্সনে তোমাদের করতে হবে। আর তোমাদের আরেকটা বিষয় মনে রাখা দরকার যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা হচ্ছে ইন ইংলিশ, অর্থাৎ এখানে বাংলায় অ্যান্সার করার কোনো সুযোগ নেই। তো যাই হোক, আমাদের অধ্যায়টা অতি গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়টার অঙ্ক অর্থাৎ গাণিতিক সমস্যার সমাধান করার আগে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। সেই বেসিক জিনিসগুলো হলো ব্যয়, খরচ, ব্যয়ের শ্রেণীবিভাগ, ক্ষতি, কাঁচামাল, তারপরে মজুরি ইত্যাদি ইত্যাদি বিষয় সম্পর্কে আমাদের ধারণা লাভ করতে হয়। অর্থাৎ কোন খরচগুলো এখানে অন্তর্ভুক্ত থাকে আর কোন খরচগুলো কোনটার আগে পরে বসে, অর্থাৎ ধারাবাহিকতা কী, সেটাও কিন্তু এখানে আলোচনা করে নিতে হয়। তো যাই হোক, আমরা একটা ছক আকারে এই অধ্যায়ের সারমর্মটা তুলে ধরার চেষ্টা করেছি। এই ছকটা যাদের আয়ত্তে থাকবে তাদের জন্য ইনশাআল্লাহ এই অধ্যায়ের যে কোনো গাণিতিক প্রশ্নের উত্তর করতে কোনো সমস্যা হবে না। তো তোমরা একটা ছক দেখতে পাচ্ছ এখানে, যে একটা কোম্পানির নাম লেখা আছে। এখানে কি লেখা আছে, যে কোম্পানির নাম সাথে সাথে কিন্তু কি আছে, স্টেটমেন্ট অফ কস্ট অথবা কস্ট শিট ফর দ্য পিরিয়ড ইন্ডেড ডেট ডট 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 লেখা আছে। অর্থাৎ এই যে কত সাল, কোন মাস, কত তারিখের, সেটা এখানে লিখতে হবে। তো এটা যাওয়ার আগে কিন্তু আমাদের পরে কিন্তু একটা কাজ করতে হয়, সেটা হলো যেখানে শুরু করতে হয় কিভাবে, ওপেনিং ইনভেন্টরি অথবা স্টক, প্রারম্ভিক মজুত পণ্য যাকে বলি, এটার সাথে যোগ করতে হলো পারচেস, অ্যাড করতে হবে ক্যারিজ ইন ওয়ার্ড, ফ্রেইট ইন, ট্রান্সপোর্টেশন ইন। অর্থাৎ পারচেস সংক্রান্ত, ক্রয় সংক্রান্ত যত খরচ আছে সেগুলো কি করতে হবে, এখানে যোগ করে দিতে হবে। এটা থেকে মাইনাস করতে হবে ক্রয় সংক্রান্ত কিছু জিনিস আছে, যেমন পারচেস রিটার্ন, ট্রেড ডিসকাউন্ট অ্যান্ড অ্যালাউন্সেস, অ্যাবনর্মাল লস অফ ম্যাটেরিয়াল, সেল অফ ট্রান্সফার অফ ম্যাটেরিয়াল। এই সমস্ত আইটেম যদি থাকে তাহলে এই পারচেস থেকে কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। পারচেসের সাথে যোগ করতে হবে এই জিনিসগুলো, যে ক্যারিজ ইন ওয়ার্ড, ফ্রেইট ইন, ট্রান্সপোর্টেশন ইন, আর বাদ দিয়ে দিতে হবে নিচের জিনিসগুলো। বাদ দেওয়ার পরে যা থাকে তার নাম হচ্ছে র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ, ব্যবহার উপযোগী মোট কাঁচামাল। এই জিনিসটা কিন্তু আমাদের পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়, র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। এরপরে লেস করতে হয় ক্লোজিং ইনভেন্টরি বা স্টক, সমাপনী মজুত পণ্য যাকে বলা হয়। আমরা প্রারম্ভিক এবং সমাপনী মজুত সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই। প্রারম্ভিক মজুত পণ্য সেটাই আমরা যে বছরে হিসাবটা শুরু করি সেই বছরের শুরুর দিকের আইটেমগুলো, অথবা তার আগের বছরের যে শেষ আইটেমগুলো অর্থাৎ উদ্বৃত্তগুলো থাকে, সেগুলো হচ্ছে ওপেনিং ইনভেন্টরি। আর এই বছর কাজ শেষ হওয়ার পরে যা থাকে তার নাম হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি অথবা স্টক। এই ইনভেন্টরি আমরা বলতে পারি, স্টকও বলতে পারি। আর এই ওপেনিং ক্লোজিংয়ের আরেকটা নাম আছে বিগিনিং, অথবা বিগিনিং এবং এন্ডিং। ওপেনিং এবং বিগিনিং একই, ক্লোজিং এবং এন্ডিং কিন্তু একই শব্দ। তো সমাপনী বাদ দেওয়ার পরে কি থাকে, র ম্যাটেরিয়াল ইউজড, ব্যবহৃত কাঁচামালের ব্যয়, কনজিউম, কস্ট অফ ডিরেক্ট ম্যাটেরিয়াল ইত্যাদি নামে এদেরকে অবহিত করা যায়। এই র ম্যাটেরিয়াল ইউজডের সাথে আমাদের যোগ করতে হয় অ্যাড ডিরেক্ট ওয়েজেস অথবা ডিরেক্ট এক্সপেন্সেস, অর্থাৎ প্রত্যক্ষ যে খরচগুলো আছে, মজুরিগুলো আছে, সেগুলো কী করতে হবে, এখানে যোগ করে দিতে হবে। তো এটা যোগ করলে কি হয়, প্রাইম কস্ট অথবা বেসিক কস্ট আমরা বলি, অর্থাৎ এটার বাংলা অর্থ হচ্ছে মুখ্য ব্যয়।
তো আমরা মুখ্য ব্যয়ের উপাদান হচ্ছে কোনগুলো, কাঁচামাল সংক্রান্ত খরচগুলো এবং মজুরি সংক্রান্ত, প্রত্যক্ষ মজুরি সংক্রান্ত যে খরচগুলো আছে সেই খরচগুলো মিলে হয় কি আমাদের প্রাইম কস্ট অথবা মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে আমাদের যোগ করতে হয় কি, অ্যাড করতে হয়, দেখো একটু লেখা আছে ফ্যাক্টরি ওভারহেড অথবা ওয়ার্কস ওভারহেড। কারখানা উপরিব্যয় আমরা বলতে সেটাকেই বুঝি কারখানায় সংগঠিত যে সমস্ত ব্যয়গুলো আছে, যে সমস্ত খরচের সাথে কারখানা লেখা আছে অর্থাৎ ফ্যাক্টরি লেখা আছে, ওয়ার্কস লেখা আছে অথবা ইনডিরেক্ট লেখা থাকে, সাধারণত এই জিনিসগুলো হচ্ছে আমাদের ফ্যাক্টরি ওভারহেডে যায়। এর বাইরেও আমাদের কমন সেন্সের সাহায্যে বুঝে নিতে হবে যে কোন খরচগুলো কারখানার ভিতরে সংগঠিত হয়, সেই খরচগুলোই কিন্তু এখানে যাবে। যেমন এখানে কয়েকটি উদাহরণ আমরা একটু দেখি। ইনডিরেক্ট লেবার, পরোক্ষ মাল, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার বা ওয়েজেস, ফ্যাক্টরি ফুয়েল অ্যান্ড পাওয়ার, কারখানার জ্বালানি এবং শক্তি, কোল, গ্যাস অ্যান্ড ওয়াটার, কয়লা, গ্যাস এবং পানি, ওয়ার্কস ম্যানেজার স্যালারি, কারখানা ব্যবস্থাপকের বেতন, ওয়ার্কস স্যালারি আছে এখানে, কারখানার বেতন, ড্রয়িং অফিস স্যালারি, ড্রয়িং অফিসের বেতন, ফ্যাক্টরি রেন্ট অ্যান্ড ট্যাক্সেস, কারখানার ভাড়া ও কর, ফ্যাক্টরি লাইটিং অ্যান্ড ফিটিংস, কারখানার বাতি ও সরঞ্জাম, ফ্যাক্টরি রিপেয়ার, কারখানার মেরামত, ওয়ার্কস ওয়েলফেয়ার এক্সপেন্সেস, কারখানার শ্রমিকের কল্যাণ খরচ, ইন্স্যুরেন্স প্রিমিয়াম ফর ফ্যাক্টরি, কারখানার বিমা খরচ। এরপরে আছে দেখো এখানে একটু লক্ষ্য করো, ডেপ্রিসিয়েশন অন প্লান্ট অ্যান্ড মেশিনারি, যন্ত্রপাতির অবশ্যই, অ্যামোর্টাইজেশন অফ প্যাটেন্ট, স্পেয়ার পার্টস, লস টোলস, প্যাটেন্ট খুচরা যন্ত্রাংশের অবলোপন, ফোরম্যান স্যালারি, ফোরম্যানের বেতন, স্পেয়ার পার্টস খুচরা যন্ত্রাংশ, কনজিউমাবল স্টোর ভোগ্যপণ্য, ফ্যাক্টরি সাপ্লাইস অর স্টেশনারি, কারখানার সরঞ্জাম, এটার ওপেনিং সাথে পার্সেস যোগ করতে হবে, ক্লোজিংটা মাইনাস করতে হবে, নর্মাল ডিফেক্টিভ ওয়ার্ক, ত্রুটিপূর্ণ কাজ বা ত্রুটিপূর্ণ ব্যয় যেগুলো আছে, রিসার্চ অ্যান্ড ইকুইপমেন্ট, কারখানার অলস সময়ের ব্যয়, কস্ট অফ আইডিয়াল টাইম অ্যান্ড ফ্যাক্টরি, কারখানার অলস সময়ের ব্যয়। এরপর আছে ফ্যাক্টরি ইলেকট্রিসিটি, ফ্যাক্টরি সুপারভিশন, কস্ট অফ কোয়ালিটি কন্ট্রোল। তারপরে দেওয়া আছে কি টেকনিক্যাল ডিরেক্টর ফিস, অ্যানি আদার ফ্যাক্টরি এক্সপেন্সেস, অর্থাৎ অন্যান্য কোনো কারখানা পরিব্যয় যদি থাকে এটার সাথে কি করতে হবে, যোগ করে দিতে হবে। এরপরে যে জিনিসটা করতে হবে সেটা হলো এই কারখানা পরিব্যয়ের সমস্ত আইটেমের সাথে সেল অফ স্ক্র্যাপ অর্থাৎ ভগ্নাবশেষ মূল্যের যে ব্যয় সেটা কিন্তু কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তো এই বাদ দেওয়ার পরে যা থাকে তার নাম হচ্ছে টোটাল ফ্যাক্টরি ওভারহেড। এই টোটাল ফ্যাক্টরি ওভারহেডটা যদি আমরা প্রাইম কস্ট থেকে মাইনাস করি তাহলে দাঁড়ায় হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট অথবা ফ্যাক্টরি কস্ট। এখন এটার সাথে যোগ করতে হবে অ্যাড ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস, প্রারম্ভিক চলতি কার্য। প্রারম্ভিক চলতি কার্যটা কি, এই আইটেমটা হচ্ছে না ফিনিশ গুডস তৈরি পণ্য না কাঁচামাল হিসেবে রয়ে যায়, অর্থাৎ কাঁচামাল এবং ফিনিশ গুডস তৈরি পণ্যের মাঝামাঝি যে জিনিসটা অবস্থান করে সেটা হচ্ছে কি আমাদের চলতি কার্য। এই চলতি কার্যের প্রারম্ভিকটা কী করতে হবে, যোগ করতে হবে এবং সমাপনীটা কী করতে হবে, বাদ দিতে হবে। তো প্রারম্ভিক যোগ করার পরে হয় হচ্ছে কস্ট অফ গুডস পুট ইনটু প্রোডাকশন এবং সমাপনী বাদ দেওয়ার পরে হয় হচ্ছে ওয়ার্ক কস্ট, ফ্যাক্টরি কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট, প্রোডাকশন কস্ট, আর হয় হলো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস মনে রাখবে, কোনো প্রশ্নে যদি ওয়ার্ক ইন প্রোগ্রেস দেওয়া না থাকে ওপেনিং এবং ক্লোজিং দুটোই, তবে সেই ক্ষেত্রে এই ম্যানুফ্যাকচারিং কস্ট যা আছে সেটা কিন্তু ওয়ার্ক কস্ট অথবা ফ্যাক্টরি কস্ট অথবা প্রোডাকশন কস্ট লেখা যায় অথবা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার লেখা যায়। এটার সাথে যোগ করতে হবে, অ্যাড করতে হবে সে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুত, অর্থাৎ যে জিনিসটা আমাদের একদম ফিনিশ গুডস প্রোডাক্ট হয়ে গেছে যেটা বাজারে বিক্রি করা যাবে অথবা ভোক্তার কাছে পৌঁছে দেওয়া যাবে, সেটা হচ্ছে উৎপাদিত পণ্য। এর প্রারম্ভিকটা কী করতে হবে, যোগ করতে হবে। যোগ করার পরে হবে কি কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, লেস করতে হবে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, উৎপাদিত পণ্যের সমাপনী মজুত, হবে কি কস্ট অফ গুডস সোল্ড অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়টা কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে। এটার সাথে অ্যাড করতে হবে কমার্শিয়াল এক্সপেন্সেস অথবা অপারেটিং এক্সপেন্সেস, বাণিজ্যিক খরচ অথবা আমাদের পরিচালন খরচ যাকে বলি, সেই খরচগুলো কী করতে হবে, অ্যাড করতে হবে। অ্যাড করার পরে একটু জিনিস তোমাদের একটু বলে নেই, এই কমার্শিয়াল এক্সপেন্সেস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আর একটা হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। এই খরচগুলো আলাদা করে ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত করতে হয় অথবা ব্যয় বিবরণীতে দেখানো হয়। তো আমরা একটু অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের কিছু নমুনা আমরা নিচে দেখে আসি। অফিস স্টাফ স্যালারি, অফিস কর্মীর বেতন, জেনারেল ম্যানেজার স্যালারি অ্যান্ড কমিশনস, সাধারণ ব্যবস্থাপকের বেতন এবং কমিশন, ডিরেক্ট
রেশনস ফিস, পরিচালকের পারিশ্রমিক বা ফি, রেন্ট, রেটস, লাইট, ইন্স্যুরেন্স ফর অফিস। এই খরচগুলো যদি অফিসে হয় তাহলে অফিসে যাবে, যদি ফ্যাক্টরিতে হয় তাহলে ফ্যাক্টরি ওভারহেডে যাবে। ডেপ্রিসিয়েশন, রিপেয়ার ফর অফিস বিল্ডিং অ্যান্ড ফার্নিচার, অফিস দালানের যদি অবচয় হয় সেগুলো কিন্তু অফিস খরচের অন্তর্ভুক্ত হবে। আর যদি ফ্যাক্টরি সংক্রান্ত অবচয় হয় সেগুলো কিন্তু ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে অন্তর্ভুক্ত হবে। অডিট ফিস, লিগ্যাল চার্জেস, ব্যাংক চার্জেস, নিরীক্ষা ফি, আইন খরচ, ব্যাংক চার্জ, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি যাকে বলি আমরা, ছাপা এবং মণিহারি, অফিস রিপেয়ার, অফিসের মেরামত, পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম, ডাক এবং তার। এরপরে আছে হচ্ছে টেলিফোন, মোবাইল চার্জেস, টেলিফোন বা মোবাইল খরচ, এস্টাবলিশমেন্ট চার্জেস, সংস্থাপন ব্যয়, অফিস অন কস্ট, ওভারহেড, টাইম কিপিং স্যালারি, সময় রক্ষকের বেতন, অফিস ইলেকট্রিসিটি এক্সপেন্সেস, ইউটিলিটি এক্সপেন্সেস, এমপ্লয়ার পেরোল ট্যাক্সেস, নিয়োগকর্তার বেতন কর্তন, প্রপার্টি ট্যাক্সেস, সম্পত্তির কর, মিসেলেনিয়াস, আদার বা অফিস অর জেনারেল এক্সপেন্সেস। তো তোমাদের একটু খটকা লাগতে পারে যে এতগুলো খরচ আমরা মনে রাখবো কীভাবে অফিস সংক্রান্ত। সাধারণত অফিস এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এই শব্দগুলো যে খরচের সাথে অন্তর্ভুক্ত থাকে, যে খরচের পাশে লেখা থাকে, সেই খরচগুলো এখানে অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ প্রশ্ন দেখে আমরা বুঝতে পারবো যে কোনগুলো অফিস সংক্রান্ত এবং কোনগুলো হচ্ছে কি বিক্রয় সংক্রান্ত। এরপরে একটু দেখো যে আছে মার্কেটিং এক্সপেন্সেস, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। সাধারণত এটাকে আমরা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনই বলে থাকি, বিক্রয় এবং বন্টন খরচ অথবা মার্কেটিং এক্সপেন্সও বলা যায়। তো এখানেও কিন্তু ওই অফিস খরচের মতো খরচগুলোর কিছু নমুনা দেওয়া আছে। তো মনে রাখার পদ্ধতিটা হলো সাধারণত যে সমস্ত খরচের শেষে সেলিং ডিস্ট্রিবিউশন অন্তর্ভুক্ত থাকে, সেলিং ডিস্ট্রিবিউশন লেখা থাকে, বিক্রয় সংক্রান্ত খরচ লেখা থাকে, সেগুলোই হচ্ছে সেলিং ডিস্ট্রিবিউশনে যায়। তো এর মধ্যে কিছু নমুনা আছে, সেগুলো হচ্ছে সেলসম্যান স্যালারি অ্যান্ড কমিশন। সেলসম্যানের স্যালারি আমরা কখন দিই? যখন সেলিং হয় তখন দিই। অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস, বিজ্ঞাপন খরচ, বিজ্ঞাপন খরচটা হচ্ছে সাধারণত বিক্রয় খরচ। প্যাকিং এক্সপেন্সেস, সেলস। মার্কেট রিসার্চ অ্যান্ড সেলস প্রমোশন, বাজার গবেষণা বিক্রয় বৃদ্ধি। ব্যাড ডেপ্ট, আনকালেক্টেবল অ্যাকাউন্ট। তো ব্যাড ডেপ্টটা কখন হয়? যখন আমরা বিক্রি করি তখনই অনাদায়ী পাওনার সৃষ্টি হতে পারে। স্যাম্পল অ্যান্ড ক্যাটালগ, নমুনা ও ক্যাটালগস খরচ। ডেপ্ট কালেকশন এক্সপেন্সেস, পাওনা আদায় খরচ। ক্যারিজ অন সেলস, ফ্রেট আউট, বিক্রয় পরিবহন। শোরুম রেন্ট অ্যান্ড রেটস, শোরুমের খরচটা আমরা কিন্তু বিক্রয় করলেই দেই। ডিসকাউন্ট অ্যালাউড, স্যাম্পল অ্যান্ড আদার ফ্রি গিফট, ডেপ্রিসিয়েশন অফ ডেলিভারি ভ্যান, স্টোর ইকুইপমেন্ট ইত্যাদি ইত্যাদি অনেকগুলো খরচ কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো তোমরা হচ্ছে সময় মতো একটি খরচগুলো দেখে নেবে, অথবা আদার অফিস সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সও থাকতে পারে, অন্যান্য খরচ যদি এখানে দেওয়া থাকে অফিস বিক্রয় এবং বন্টন সংক্রান্ত। এটা হচ্ছে কি টোটাল সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। এবার হচ্ছে সমস্ত খরচগুলো যোগ করার পরে যা হয় তার নাম হচ্ছে কি টোটাল কস্ট অথবা মোট ব্যয়। এই মোট ব্যয়ের সাথে যখন আমরা প্রফিট যোগ করে দিই তখন হয়েছে সেলস। এই সবটাই হচ্ছে এই শখটাই হচ্ছে তোমাদের কস্ট শিটের অঙ্ক করার জন্য যে মূল যে থিম, মূল যে বিষয়, এগুলোই হচ্ছে অঙ্ক করতে গেলে আমাদের লাগে। এরপর হচ্ছে কিছু জিনিস এখানে নোট দেওয়া আছে, দেখো একটু লক্ষ্য রাখবে যে র ম্যাটেরিয়াল ইউজকে আমরা র ম্যাটেরিয়াল কনজিউম, র ম্যাটেরিয়াল ইউজড, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট এটসেট্রা নামে অভিহিত করতে পারি, যা আমরা ছকের মধ্যে দেখে এসেছি। লেবার, ডিরেক্ট লেবারকে ডিরেক্ট লেবার, ডিরেক্ট ওয়েজেস, ফ্যাক্টরি ওয়েজেস, প্রোডাক্টিভ ওয়েজেস, ম্যানুফ্যাকচারিং ওয়েজেস নামে অভিহিত করতে পারি। এরপরে আসে ফ্যাক্টরি ওভারহেডকে কী কী নামে অভিহিত করা যায়। দেখো ওয়ার্কস এক্সপেন্সেস বা ওভারহেড, ফ্যাক্টরি এক্সপেন্সেস, ওয়ার্কস অন কস্ট, ফ্যাক্টরি কস্ট, ওভারহেড কস্ট, ওভারহেড অন কস্ট, নন প্রোডাক্টিভ কস্ট, সাপ্লিমেন্টারি কস্ট, ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস নামে অভিহিত করা যায়। তো এটা হচ্ছে আমাদের ব্যয় বিবরণী অথবা কস্ট শিটের নমুনা ছক। ইনশাল্লাহ এর ভিতর থেকে কিন্তু তোমাদের যত সমস্যা আসে সেগুলোর সমাধান কিন্তু এর ভিতর থেকে হয়ে যায়। এরপরে আরেকটা জিনিস চাইতে পারে, সেটা হচ্ছে কি আমাদের ইনকাম স্টেটমেন্ট আসতে পারে আমাদের। এখানে ইনকাম স্টেটমেন্টের যে ছক সেটা এখানে নমুনা দেওয়া আছে, যে কোম্পানির নাম লিখতে হবে, জেনিফা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ইনকাম স্টেটমেন্ট ফর দ্য পিরিয়ড ইন্ডেড ড্যাশ ড্যাশ ড্যাশ, অর্থাৎ কোন সালের কত তারিখের। তো এখানে আমাদের যে ইনকাম স্টেটমেন্ট করি সেখানে কিন্তু আমরা বিক্রয় থেকে শুরু করি। আয় বিবরণীর কাজটা কি? বিক্রয় থেকে শুরু করতে হয়। বিক্রয় থেকে বাদ দিতে হয় কি? বিক্রিত পণ্যের ব্যয়, কস্ট অফ গুডস সোল্ড।
বাদ দেওয়ার পরে থাকে কি গ্রস প্রফিট বা মোট লাভ। এটা থেকে বাদ দিতে হয় কি লেস কমার্শিয়াল এক্সপেন্সেস, অপারেটিং এক্সপেন্সেস, পরিচালন সংক্রান্ত যে খরচগুলো আছে সেগুলো বাদ দিতে হয়। আমরা পরিচালন খরচ বা অপারেটিং এক্সপেন্স নিয়ে এখন একটু আগে কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছি যে এই খরচটা দুই ধরনের, অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ, আর একটা হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন। যে খরচগুলো সম্পর্কে একটু আগে আমরা ব্যয় বিবরণীর মধ্যে আলোচনা করেছি, বিধায় এখানে আলোচনা করলাম না। তো এই খরচগুলো হচ্ছে কী যাবে এখানে অন্তর্ভুক্ত হবে। এরপরে দেখো মার্কেটিং এক্সপেন্স, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, এই খরচগুলো বাদ দেওয়ার পরে যা থাকে তার নাম হচ্ছে কি আমাদের নিট ইনকাম হয় সাধারণত। যে সমস্ত খরচগুলো বাদ দেওয়ার পরে যা থাকে তার নাম কি নিট ইনকাম। একটু খেয়াল করে এখানে আমাদের কিছু জিনিস, এখানে গুরুত্বপূর্ণ জিনিস এখানে আছে। স্টক এবং ইনভেন্টরি, আমেরিকানরা স্টককে ইনভেন্টরি নামে অভিহিত করেন। আমাদের তোমরা জানো যে হিসাব বিজ্ঞানে ব্রিটিশ এবং আমেরিকান দুটো পদ্ধতি আমরা ফলো করে থাকি। ব্রিটিশরা হচ্ছে স্টক বলে আর আমেরিকানরা হচ্ছে ইনভেন্টরি বলে থাকে। এরপরে যে জিনিসটা গুরুত্বপূর্ণ হচ্ছে দ্য ফলোইং আইটেমস আর নট টু বি শোন ইন কস্ট শিট অর কস্ট স্টেটমেন্ট, ব্যয় বিবরণীতে সাধারণত দেখানো হয় না এমন দফাসমূহ। অর্থাৎ প্রশ্নে যদি এই দফাগুলো দেওয়া থাকেও তারপরেও কিন্তু অন্তর্ভুক্ত হবে না ব্যয় বিবরণীতে, অর্থাৎ ব্যয় বিবরণীতে এগুলো যাবে না। যেমন ইনকাম ট্যাক্স, ডোনেশন, ডিসকাউন্ট রিসিভড, ডিভিডেন্ড পেইড অর রিসিভড, profit or loss on sale of assets, investment, interest on loan investment, discount on shares, share and debenture, goodwill, preliminary expenses written off, capital loss, underwriting commission, rent received, compensation, bad debt provision, abnormal idle time cost, আর এটা হচ্ছে পেনাল্টিস ফর ভায়োলেশন। অর্থাৎ এই যে খরচগুলো এখানে দেওয়া আছে এগুলো যে প্রশ্নের ভিতরে অন্তর্ভুক্ত থাকেও তারপরেও এখানে ব্যয় বিবরণীর অন্তর্ভুক্ত হবে না। তো আশা করি তোমরা হচ্ছে ব্যয় বিবরণীর যে ছক প্রাথমিক ধারণাটা তোমরা লাভ করেছো। আগামী দিন আমরা কিছু গাণিতিক প্রশ্নের উত্তর করার চেষ্টা করব, যার মাধ্যমে তোমাদের প্র্যাকটিক্যালি অঙ্ক করার চর্চাটা হবে। এবং এই পর্যন্ত তোমরা সাথে থাকবে। আল্লাহ হাফিজ।